দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ সরব হয়েছেন পলাতক সাবেক ডিবি ও এসবি প্রধান কুখ্যাত আওয়ামী দোসর মনিরুল ইসলাম। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা খুনি হাসিনার এই প্রভাবশালী পুলিশ কর্মকর্তা শুক্রবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি নিজেকে বদলে ফেলার অঙ্গীকার করেছেন। তবে তার এই ভুল পাল্টানোর চেষ্টাকে কেন্দ্র করে জনমনের তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। শুক্রবার দেওয়া ওই পোস্টে ফ্যাসিস্টের দোসর মনিরুল ইসলাম জানান, ৫ আগস্ট থেকে সেনা হেফাজতে থাকাকালীন এক বিদেশি বন্ধুর সাথে তার নিয়মিত কথা হতো। টুপি পরা নিজের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ৫ আগস্ট থেকে সেনা হেফাজতে থাকাকালীন কর্তৃপক্ষ কর্তৃক মোবাইল বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত প্রতিদিনই তার এক বিদেশি বন্ধু ফোন করতেন। তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন ছিলেন। প্রতিদিনই তাকে মানসিক শক্তি যোগানোর জন্য কতগুলো পরামর্শ দিতেন। তার মধ্যে একটি ছিল সেই যুদ্ধবিমান যে সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলে। তাই তিনিও নিজেকে বদলে ফেলার চেষ্টা করছেন। মনিরুল নিজেকে বদলে ফেলার স্ট্যাটাসকে অনেকেই হঠকারিতা ও বাঁচার চেষ্টা হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, হাজারো নিরপরাধ মানুষকে জঙ্গি সাজিয়ে জীবন ধ্বংস করা এবং গুম খুনের পরিকল্পনাকারীর বিচার হওয়া প্রয়োজন। বদলে যাওয়ার নামে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এই দাপুটে কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তাকে সেনা হেফাজতে রেখে ভারতে পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদেরও বিচার দাবি জানিয়েছে তারা। মনিরুলের ওই পোস্ট শেয়ার করেছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস লিখেছেন, অনেক খুনের সাথে জড়িত কুখ্যাত ডিবি মনির। ইলিয়াসের দেশ ছেড়ে যাওয়ার অন্যতম কারণ এই মনিরুল। তিনি অভিযোগ করে লিখেছেন, তাকে আরামে হেফাজতে রেখে সেনাবাহিনী বিদেশে পাঠিয়েছে। পিনাকি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে লিখেছেন, প্রভুপাদ টিকিটাকে অর্থাৎ মনিরুলকে সেভ করেছিল। তিনি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ইউনূস সরকার কি সেনাপ্রধানকে নিয়ে কিছু বলতে পারবে? একসময় গণমাধ্যমের দাবি করা হয় মনিরুল ভারতে পালিয়ে গেছে, কিন্তু এই খবরের পর মনিরুল নিজেই বলেন তিনি দেশেই আছেন এবং রমনা এলাকায় নিজের সরকারি বাসার সামনে থেকে ঘুরেও এসেছেন বলে জানান তিনি। ৫ আগস্টের পর দেওয়া মামলার সুষ্ঠু তদন্ত হলে আত্মসমর্পণেও রাজি আছেন বলে জানিয়েছে এই খুনি। আমি যে কোনো মুহূর্তেই গ্রেপ্তার হতে পারি, এটা আমি ধারণা করছি। সুষ্ঠু এবং একটা প্রফেশনাল তদন্তে যদি সম্পৃক্ততা আসে, তারপরে গ্রেপ্তার, যদি সম্পৃক্ততা মিলে তাহলে আমি গ্রেপ্তার হতে রাজি। এর আগে তার কয়েকটি ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় ভারতের একটি দোকানে কেনাকাটা করছেন তিনি। এরপরই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে দিল্লিতে চলে গেছেন পুলিশ কর্মকর্তা মনিরুল। তবে ছবিগুলোর বিষয়ে তিনি জানান, ২০২২ সালের মার্চের দিকে মালদ্বীপ গিয়েছিলেন, পরে দিল্লিতে ২ দিন অবস্থান করেছিল, অর্থাৎ ছবিগুলো ছিল ২০২২ সালের। এইটা ২২ সালের মার্চ মাসে গেছিলাম, আপনার মালদ্বীপ গেছিলাম, তখন এই দিল্লি ছিলাম ২ দিন। সম্প্রতি এসবির সাবেক প্রধান মনিরুলের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থ যোগান এবং অবৈধ এনজিও চালানোর অভিযোগ তদন্তের নামে দুর্নীতি দমন কমিশন দুদক তার নামে পাওয়া গেছে ৮টি ব্যাংক হিসাব পরিচালনার তথ্য। তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহিন, শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা সহ ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে গড়ে তুলেছিলেন ঘুষ, দুর্নীতি ও অর্থ আত্মসাতের এক সিন্ডিকেট। নিজের পরিবার, শ্যালক ও নিকটাত্মীয়ের ব্যাংক হিসাব ব্যবহার করে সেই অর্থ বৈধ করার চেষ্টা করেছেন তিনি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে মনিরুল আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা হলেও সাধারণ মানুষ এবং ভুক্তভোগীদের কাছে তিনি জঙ্গি নাটকের কারিগর হিসেবেই বেশি পরিচিত ছিল। তার বিরুদ্ধে অভিযোগের পাল্লা অত্যন্ত ভারী। ফ্যাসিস্ট হাসিনার আমলে যখনই গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার কোনো রাজনৈতিক সংকটে পড়েছে, তখনই মনিরুলের নির্দেশে জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করা হতো। অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিবি বা কাউন্টার টেররিজম ইউনিট বা সিটিটিসি ধর্মপ্রাণ কোনো ব্যক্তিকে তুলে নেওয়ার কয়েক মাস পর তাকে কোনো নির্জন আস্তানা থেকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার দেখানোর অভিযোগ রয়েছে, অথচ আগে থেকেই তাদের নিখোঁজ হওয়ার জিডি থাকতো থানায়। আবার বিরোধী দলের নেতাকর্মীদের দমনে জঙ্গি তকমা ব্যবহার করা ছিল তার অন্যতম কৌশল। বিশেষ করে হেফাজত, বিএনপি এবং জামায়াত কর্মীদের জঙ্গি হিসেবে চিত্রায়িত করে আন্তর্জাতিক মহলে ফায়দা হাসিলের অভিযোগ রয়েছে হাসিনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কুখ্যাত এই মাস্টার মাইন্ডের।
এসব কারণেই মেধার তোয়াক্কা না করে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে পুলিশের নিয়োগ ও পদোন্নতি নিয়ন্ত্রণ করতেন সাবেক এই এসবি প্রধান। তার প্রচেষ্টায় পুলিশ বাহিনী একটি দলীয় ক্যাডার বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। এছাড়াও বিএনপি জামায়াত সহ বিরোধী শক্তির আন্দোলন নস্যাৎ করতে গায়েবী মামলা ও সাজানো অভিযানের মূল নকশাটি আসত তার টেবিল থেকেই। এদিকে সম্প্রতি শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যাকারীকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে একটি ভবনে রাখা হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি তার ওই পোস্টে একটি ভবনের ছবি জুড়ে দিয়ে লিখেছেন, সবশেষ তথ্য অনুযায়ী সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওই ভবনের কোনো একটি রুমে হাদির খুনি ফয়সাল মাসুদকে রাখা হয়েছে। তাকে নির্বিঘ্নে ভারতে পাঠানোর জন্যই আগেভাগেই প্রচার করা হচ্ছে ফয়সাল ভারতে চলে গেছেন। তিনি বলেন, ফয়সাল দেশেই আছে, সেনাবাহিনীর হেফাজতে আছে। তিনি আরও লিখেছেন, ডিবি পুলিশ ফয়সাল ভারতে চলে যাওয়ার যে বক্তব্য দিয়েছে তা সঠিক নয়। তার দাবি, চাপের মুখে ডিবিকে ওই বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে। ইলিয়াসের ওই পোস্টের পর সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবিটি মিথ্যা উল্লেখ করে পোস্ট দেওয়া হয় এবং কাউকে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।